ক্রিকেটটাকে সামনে রেখে বাংলাদেশ এবার ভারতের ওপর একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারলো। কথাগুলো মিলিয়ে দেখবেন, আইসিসি কি ভারতের রিমোট কন্ট্রোল? কলকাতা থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, এটা কি হঠাৎ সিদ্ধান্ত, নাকি বহুদিন ধরে চলা এক চক্রান্তের বহিঃপ্রকাশ? প্রশ্ন উঠেছে একের পর এক, কারণ ঘটনাটি শুধু ক্রিকেটের নয়, এটা এখন রাজনীতি, আধিপত্য আর প্রতিশোধের গল্প। মুস্তাফিজুর রহমান এখন শুধুমাত্র একজন ক্রিকেটার নয়, এই মুহূর্তে মুস্তাফিজুর মানে একজন প্রতিবাদের প্রতীক, বাংলাদেশের আত্মসম্মান, ভারতের হিন্দুত্ববাদী বলয়ের চোখে এক অস্বস্তির নাম। ভারতের হিন্দুত্ববাদী সমর্থকদের প্রতিবাদের মুখে কলকাতা স্কোয়াড থেকে বাদ পড়ে যায় মুস্তাফিজুর রহমান। এটা কি আসলে কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে গভীর চক্রান্ত, নাকি এটা সেই ফর্মুলা যে মাথা নত করবে না তাকে সরিয়ে দাও? আজ আইসিসি কে স্বাধীন সংস্থা বলে মনে হচ্ছে না, বরং আইসিসি এখন অনেকের চোখে বিসিআই এর এক্সপেকটেশন বোর্ড। সূচি বদল, ভেন্যু বদল, দল বদল, সব সিদ্ধান্ত একই ছায়ায়। যদি ভারতের কথা আইসিসি ওঠে বসে, তাহলে বিশ্ব ক্রিকেট থাকবে কোথায়? আজ হয়তো বাংলাদেশ, কাল হয়তো অন্য কেউ। একটি বিষয় এড়িয়ে গেলে চলবে না, বাংলাদেশের ক্রিকেট ইস্যুর মাঝে হঠাৎ করে উঠে এলো সেভেন সিস্টারের কথা। কূটনৈতিক ভাবে স্পর্শকাতর এই অঞ্চলকে নিয়ে বাংলাদেশের নো কম্প্রোমাইজ অবস্থান, বিশেষ করে ইউনূস সরকারের কঠোর অবস্থান, ভারতের অস্বস্তির কারণ কি? ক্রিকেট কি তাহলে রাজনৈতিক বার্তা দেওয়ার অস্ত্র হিসাবে দাঁড়িয়েছে? বাংলাদেশের সঙ্গে আইসিসির সম্পর্ক নতুন করে আজ প্রশ্নের মুখে নয়। আম্পায়ারিং বিতর্ক, সূচির বৈষম্য, ফাইন্যান্সিয়াল বঞ্চনা, আর এখন দলগত অপমান। এটা কি হঠাৎ করে রাগ, না বহুদিনের জমে থাকা রাগের বিস্ফোরণ? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এখানেই, আইসিসির ভিতরে এমন কি কেউ বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক ঘরের পথে? প্রকাশ্যে কিছু নেই, কিন্তু নীরবতায় আর সবচেয়ে বড় সাক্ষী। মুস্তাফিজ ইস্যু শুধুমাত্র একজন খেলোয়াড় বাদ পড়া নয়, এটা বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ অশানী সংকেত। আজ হয়তো প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরা হয়, তাহলে হয়তো কাল ক্রিকেট থাকবে, কিন্তু ন্যায় থাকবে না। প্রশ্ন একটাই, আইসিসি কি বিশ্ব ক্রিকেট চালাবে, নাকি ভারতের ইচ্ছাপত্র বাস্তবায়ন করবে? বিস্তারিত বিশ্লেষণ ভিডিওর পরবর্তী অংশে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই যে ক্রিকেট থেকে যেটা শুরু হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি, সেটা কি শুধুমাত্র ক্রিকেটেই সীমাবদ্ধ, নাকি অকুতভয় অচেনা বাংলাদেশকে অন্যরকম লাগছে? ক্রিকেট অছিলায় টার্গেট সেভেন সিস্টার্স নয় তো? আসুন সেদিকেও এবার নজর রাখি। আমরা অনেকদিন ধরেই বাংলাদেশের ভেতর থেকে সেভেন সিস্টার্সকে একটা আক্রমণের ছক দেখতে পাচ্ছি। কখনো তারা বলছেন যে বিশেষ করে মোহাম্মদ ইউনূস বলছেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করবেন, আবার কখনো তারা বলছেন যে ম্যাপ এঁকে যেটা দেওয়া হচ্ছে শামশাদ মির্জার হাতে, পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আসিম মুনিরের, সেখানে মানচিত্রের মধ্যে থেকে সেভেন সিস্টার্সের অংশ কেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে এবার এই ক্রিকেটের বিষয় নিয়ে যেভাবে বাংলাদেশ তেড়ে ফুঁড়ে নেমেছে, সেটা কিন্তু এই বাংলাদেশকে দেখে খানিকটা অচেনা লাগছে। অনির্বাণ, অনেক দিন ধরে আমরা এগুলো নিয়ে ঋদ্ধিস অনেক দিন ধরে আমরা আলোচনা করছিলাম, কোথাও কি খেলাকে সামনে রেখে এই বিষয়গুলোকে আরো প্রাসঙ্গিক করে তুললো বাংলাদেশ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলি যে ক্রিকেটটা বাংলাদেশের মতো একটা দেশে বেশ একটা বড় আকারে সবাই দেখে, এবং সেখানে ক্রিকেট মানে তাদের কাছে একটা ন্যাশনাল গেম নাও হতে পারে, কিন্তু সেরকমের ন্যাশনাল গেমের মতো সবথেকে বেশি, এবং সেই জায়গায় আবেগ, জনপ্রিয়তা, সেই ক্ষেত্রে বাংলাদেশের কাছে ক্রিকেটটা অনেক বড় একটি বিষয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে সব থেকে বড় একেবারে প্রাসঙ্গিকতা পাচ্ছে সেটা হলো যে ক্রিকেট আমরা ভারতে গিয়ে খেলবো না, এই কথাটা সব থেকে বড় প্রাসঙ্গিকতা পাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এটাও বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে শেষ 14 মাস 15 মাস যে সরকার এই মুহূর্তে ঘুরে গিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু কোথাও গিয়ে
প্রমাণ করে যে তারা ভারত বিদ্বেষী, এবং অনেক বিষয়ে সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভারত বিদ্বেষী কাজ করছেন, এবং তারা কাদের ফুটস্টেপ ইউজ করছেন, তারা কাদের ফুটস্টেপ ব্যবহার করছেন, একেবারে পাকিস্তানের, এবং পাকিস্তানকে তারা ফলো করে তারা বলছেন যে আমরা এই মুহূর্তে হাইব্রিড মডেলে খেলতে চাই, হাইব্রিড মডেল হলে আমাদের সমস্যা হবে না, হাইব্রিড মডেল হলে আমরা আরো বেশি একেবারে সন্তুষ্টি পাবো, এবং কোথাও গিয়ে কিন্তু বারবার করে এই যে সিকিউরিটি সেফটি ইস্যুটা আইসিসির তরফ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে যে তাদের কোনো রকম, আমি এই জায়গায় আসবো যে আইসিসির তরফ থেকে কি বলা হচ্ছে, কিন্তু তার আগে একটু শোনাবো যে ভেন্যু নিয়ে কি বলেছেন আসিফ নজরুল, শুনুন। দুইটা ভেন্যু তো ইন্ডিয়াতে, আর জিজ্ঞেস করছেন কেন? আমি তো বললাম ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই, ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। So, আমাদের বক্তব্য যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কা দেওয়া যায়, কোনো সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ। একদম ঋদ্ধিশ, আমরা এই আলোচনাটাই করছিলাম যে আইপিএল কে কেন্দ্র করেই এটা হচ্ছে, একদম খুব স্পষ্ট। তারা বলছে যে শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয়, তারা বলছে যে তারা শ্রীলঙ্কাতে গিয়ে পর্যন্ত খেলতে রাজি আছে, কিন্তু ভারতে খেলবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো একটা দেশ বলতে পারে? হ্যাঁ দেখো, এটা বলার কিছু কারণ রয়েছে, তাদের কিছু যুক্তিসঙ্গত কারণ রয়েছে, সেটা আমি এবার আলোচনা করি। প্রথমত বিষয় যেটা হচ্ছে যে যখন মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, সেই বাদ দেওয়ার কারণ কিন্তু একটা অবশ্যই সিকিউরিটি কারণ ছিল। এবার যখন মুস্তাফিজুর রহমানকে নিয়েই একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তখন এই 14 জন কিভাবে বাকি 15 জনের টিম প্লাস সাপোজ স্টাফ মিলিয়ে 26 জন, এবং একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না ইন্দিরা, যখন একটা ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট হচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র ওই 15 জন প্লেয়ার সহ 26 জন সাপোর্ট স্টাফ আসছেন না, তাদের সঙ্গে ওই দেশের সাংবাদিকরা আসছেন, ওই দেশের ফ্যানরা আসছেন, ওই দেশের জার্সি পরে লোকজন ঘুরবে, ওই দেশের পতাকাও স্টেডিয়ামে উত্তোলন করা হবে, বা পতাকা দর্শকরা ইয়ে করবেন, এটাই নিয়ম, এটাই তো। এবার আমি যদি এখন ফট করে বলি যে না, ভারতের মাটিতে বাংলাদেশের পতাকা আমি উঠতে দেবো না, টি20 ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যাটফর্মে এটা কি একটা মঞ্চে এটা কি সম্ভব? কখনো সম্ভব না। ঠিক যে কারণে কালকে কিন্তু আইসিসি ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট একটা বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে। সেখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম বিষয় যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে কি ক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ার বা বাংলাদেশি টিমের থ্রেট হতে পারে। প্রথম হলো যে বাংলাদেশের জার্সি পরে যদি ফ্যানরা ঘোরেন, তাহলে সেটা কিন্তু থ্রেট হতে পারে। দ্বিতীয় হলো মুস্তাফিজুর রহমানকে যদি খেলানো হয়, সেটা কিন্তু একটা থ্রেট হতে পারে। তৃতীয় হলো বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে, যেটা আমরা জানি ফেব্রুয়ারি খুব সম্ভবত 12 তারিখে হওয়ার কথা নির্বাচন, অর্থাৎ যখন নির্বাচন চলবে বাংলাদেশে, তখন বাংলাদেশি প্লেয়াররা টি20 ওয়ার্ল্ড কাপ খেলবেন। তো যখন নির্বাচন এগিয়ে আসবে বা নির্বাচন চলবে, তখন কিন্তু থ্রেট হতে পারে। এবং গতকাল এই ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টটা পাওয়ার পরেই আসিফ নজরুল এই কথাগুলো বলেন। দেখো, এবারে নির্দেশ তোমাকে এই জায়গাটায় আমি একটু ডিফার করব, কারণ এই যে তুমি ইন্টারনাল থ্রেট রিপোর্ট বলছো, এই আইসিসির সূত্রে যা খবর রয়েছে যে এই ধরনের কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়াই হয়নি, এবং এই চিঠি যেটা ঋদ্ধিশ এই মুহূর্তে বলছে, সেই চিঠিটা কোনো রকম ভাবে প্রডিউসই করা হয়নি, এটা আইসিসির দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং বাংলাদেশের দাবি যে এই ধরনের একটি চিঠি দেওয়া হয়েছে, একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট তারা পেয়েছে একেবারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসি কোনো সময় বলতে পারে না যে একটা প্লেয়ারকে তুমি খেলিও না, বা মুস্তাফিজুর না এলে সেটা দেশের কাছে বা আইসিসির কাছে খুব একটা ভালো বাংলাদেশের দাবি অনুযায়ী, যেটা আমি বললাম একদম, এটা পুরোপুরি বাংলাদেশের দাবি অনুযায়ী পুরো বিষয়টা হচ্ছে। কিন্তু যে থ্রেটের কথা বলছে, সেই থ্রেট তো অবশ্যই কোথাও গিয়ে একটা সম্ভাবনা একদম। এবং এখানে দাঁড়িয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বাংলাদেশকে ভারত সামলাবে কি করে, কারণ এতদিন ধরে কলকাতা দখল করে নেব 4 দিনে, সেভেন সিস্টার্স
দখল করে নেব কথাগুলো আসছিল, কিন্তু এইভাবে কখনো আসবো না, খেলবো না এবং নিজেদের স্ট্যান্ডে এইভাবে অনড় হয়ে রয়েছে বাংলাদেশ, এই কারণ মনোভাবটা কিন্তু একটা আমি তোমায় বলি, কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এখন যারা রয়েছেন তারা ক্রিকেটের থেকে বেশি রাজনীতি নিয়ে চিন্তা করছেন। তাদের কাছে ক্রিকেটে ভালো পারফর্ম করার থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ হয়েছে আমরা একটা লোপ্পা বল পেয়েছি, এটাকে আমরা কিভাবে ছয় মারবো, কিভাবে আমরা স্কোর কি করব, বলেছে পলিটিক্যাল রান কিভাবে স্কোর বিসিসিআই কি করব। বলেছেন আসিফ নজরুল, আমরা একবার শোনাই। হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। ধন্যবাদ। খুব স্পষ্ট, এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো দিন হয়ে গেল, যেখানে আমরা দেখলাম যে কিছুদিন আগে জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি ঢাকাতে পর্যন্ত গেলেন, তারেক রহমানের সাথে কথা বললেন, তারপরে এই মনোভাব, এই রাজনীতির মনোভাব, এবার তো তাহলে ভারতকে অন্যরকম ভাবে ভাবতে হবে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কোথাও গিয়ে একটা এক্সটার্নাল প্রেশার এখানে কাজ করছে এবং ঋদ্ধিশ যেমনটা বলছিল যে রাজনীতির ছোঁয়া, এই যে আসিফ নজরুল যিনি এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা এবং ইউনুসের খুব কাছের একজন লোক, তিনি এই মুহূর্তে ক্রীড়া উপদেষ্টা বটেই, কিন্তু তার স্পোর্টসের সঙ্গে দীর্ঘদিন কোনো রকম কোনো রিলেশন ছিল না, কোনো রকম কোনো রিলেশন তার স্পোর্টসের সঙ্গে নেই, এমনটা কিন্তু স্পষ্ট, এমনটা কিন্তু তাদের দেশের লোকেরাই বলছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যখন আমিনুল ইসলাম বুলবুল, যিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, এনারা প্রাক্তন ক্রিকেটার, এনারা ক্রিকেট নিয়ে অনেক কিছু ভাবেন এবং করেন, কিন্তু কোথাও গিয়ে সামনে আসছেন একেবারে। এবং ওই যে আরেকজন বললেন সাইবেরিয়ায় গিয়ে খেলবো, তেনারা আসিফ আকবর, তিনিও পরিচালক। মজার ব্যাপার হচ্ছে তারও কোনো ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড নেই, তিনি একজন সিঙ্গার, তিনি একজন সিঙ্গার যিনি এখন বোর্ডে ওই ডিরেক্টরসে ওখানে গিয়ে হয়েছেন। এবং বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক স্কোর করার জন্য এখন পয়েন্ট, কিছু ব্রাউনি পয়েন্টস আর্ন করা যেটাকে বলে, সেই ব্রাউনি পয়েন্টস আর্ন করার সুযোগ তারা পেয়েছে। যেই সুযোগটা কিন্তু ইন্দিরা, তুই 2024 সালের 5 আগস্টের পর থেকে আমরা যতই ভারত বিরোধিতা তাদের মুখে যাই শুনে থাকি না কেন, গ্রাউন্ডে অন গ্রাউন্ড কিছু করে দেখানোর সুযোগ ইন্ডিয়ার এগেনস্টে তাদের হাতে আসেনি, তাদের হাতে এই প্রথম এসছে। তাই সেই কারণে তামিম ইকবাল মানে বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার, একজন লেজেন্ডকে তো তারা রাজনৈতিক কারণে দেশেই ঢুকতে দিচ্ছে না। এবং একজন নয়, একাধিক লেজেন্ড, মুশফিকুর রহিম থেকে শুরু করে মাশরাফি বিন মোর্তাজা, দাঁড়িয়ে বাংলাদেশের মতো জায়গায় যেখানে শুধুমাত্র রাজনৈতিক একটা ডিফারেন্স বা রাজনৈতিক কারণে সাকিব আল হাসান, যিনি অল টাইম, আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশ অল টাইম গ্রেটেস্ট, মানে বাংলাদেশ ক্রিকেটের গোট একেবারেই তাই। এবং সেখানে বল হাতে, ব্যাট হাতে, ফিল্ডার বা মাথা মস্তিষ্ক সব জায়গা থেকে কিন্তু সাকিব আল হাসান তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ক্রিকেটের সামনে এবং বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন। মাশরাফি বিন মোর্তাজা, তিনি একজন অন্যতম লেজেন্ডারি বোলার ছিলেন। আমার মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত কথা বলা হচ্ছে, কিন্তু মুস্তাফিজুরের আগে কিন্তু মোর্তাজা অন্যতম একজন ভালো বোলার। মুশফিকুর রহিম, তাকে নিয়েও কম কথা বলা হয়নি, এর আগে তামিম ইকবালকে নিয়েও অনেক কথা বলা হয়েছে এবং এখন তো তাকে ভারতের দালাল বলে দেওয়াই হলো। এবং একাধিক ক্রিকেটার, তুমি একটা কথা আছে আমার খুব বলতে ইচ্ছে করছে এদিরা, বলছে জিনকে খুদ কে ঘর কাঁচ কে হতে হ্যাঁ না, ও दूसरों के घर में पत्थर नहीं मारते। তো যা আপনি নিজের গ্রেটেস্ট অফ অল টাইম সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে আপনি সম্মান দিতে পারেননি, আপনারা সম্মান দিতে পারেননি। কেন দিতে পারেননি? কারণ জুলাই আন্দোলন চলার সময় সে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়নি। আরে স্ট্যাটাস দিয়ে কি, ফেসবুক দিয়ে কি সরকার চলে আর সবকিছু চলে নাকি? ওনাদের মনে হয়, কারণ তুমি নির্দেশ বলছিলে না যে কিছু লিংক ইয়ে করে পাঠানো হয়েছে, তো ওনারা ভাবে যে পুরো বিষয়টাই সোশ্যাল মিডিয়াতে মানে আবদ্ধ বিষয়টা। এবং ঋদ্ধিশ এই কথাটা সঠিক বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ধরনের লিংক কিন্তু পাঠিয়েছে। এবং কিন্তু পরবর্তী যে বিষয়টা, যে তারা বারবার বলছে যে এই সিকিউরিটি থ্রেট, অমুক তমুক সিকিউরিটি একটা চার্ট পাঠানো হয়েছে, এই পাঠানো হয়েছে, এইগুলো ফেক।
এগুলো ফেক ন্যারেটিভ করা হচ্ছে এবং আইসিসি কিন্তু খুব দ্রুত মুখ খুলবে। আইসিসিও কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এত সুযোগ বারবার দুবার করে চিঠি পাঠানো, দুবার করে চিঠি ফেরত পাওয়া, এবং মিটিং আজকে হয়ে গেল, মিটিংয়ে ডিসিশন হয়েছে আবার পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ফলে এতগুলো সুযোগ কি আমার মনে হয় না কোনো দেশ বা অন্য কোনো দেশ আমি একটু অনির্বাণ তোমার কাছে জানতে চাইছি যে অতি সম্প্রতি বাংলাদেশ কি কোনো টুর্নামেন্ট খেলেছে এই গত 1 বছরের মধ্যে? হ্যাঁ, টুর্নামেন্ট তো খেলেছে, এশিয়া কাপ তারা খেলেছে, তারা অন্য খেলার মতো কি খেলেছে নাকি শুধু মাঠে ব্যাট করে? সেটা তো পরিসংখ্যান বিষয়। কারণ র্যাঙ্ক নিয়ে তুমি খানিকক্ষণ আগে কথা বলছিলে, আমি সেই জন্যই বলছি যে বাংলাদেশ দেখো র্যাঙ্ক এখন বাংলাদেশের যা রয়েছে, তারা ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এই আইসিসি টুর্নামেন্টগুলোতে তারা কোয়ালিফাই করছে এবং অনেক জায়গায় হয়েছে। সম্ভবত 2023 বিশ্বকাপের আগে 2023 বিশ্বকাপের আগে কোয়ালিফিকেশন খেলতে হয়েছিল বাংলাদেশকে। ফলে এই কোয়ালিফাইয়ের লড়াই তারা এখনো পর্যন্ত করে যাচ্ছে। উপরে কি হবে, সেমিফাইনাল তারা খেলবে কিনা, এবার ভারত তাহলে কি করণীয়? দেখো ভারতীয় ক্রিকেট বোর্ডের এখন কিছু করণীয় নেই। টুর্নামেন্টটা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের, এবং আইসিসি সিদ্ধান্ত নেবে যে আলটিমেটলি কি হবে। হ্যাঁ, এটা বলতে পারো যে আইসিসির মাথায় কে বসে রয়েছে, আইসিসির মাথায় অবশ্যই জয় শাহ বসে রয়েছেন। এবং যেহেতু এটাও একটা সত্যি কথা ইন্দিরা, যেহেতু ক্রিকেটের দিক দিয়ে রেভিনিউ আইসিসি যা টাকা রোজগার করে তার 70 থেকে 75%ই বিসিসিআই এর জন্য। তাই সবাই বলে যে আইসিসিকে তো বিসিসিআই শাসন করে। আরে ঠিক আছে, আইসিসিকে বিসিসিআই শাসন করে, এটা যেরকম ঠিক কিছুটা ভুল, কারণ এটা হওয়াটা লজিক্যাল। কারণ যখন আমি কোনো সংসারের যদি 70% ইনকাম আমি করে নিয়ে আসি, তখন ওই সংসারে তো আমারই চলবে, আমার কথাই সবার আগে শোনা হবে, আমাকেই তো সবাই সেই রেসপেক্টটা দেবে। তো এইগুলো নিয়ে বেকার অযথা মানে আমার মনে হয় না সেন্টিমেন্টে লাগানোর বা এগুলো নিয়ে বেশি আবেগতাড়িত হওয়ার কোনো জায়গা আছে। বাংলাদেশ চাইলে ভারতে খেলতে আসতেই পারে, কিন্তু যেহেতু তাদের হাতে এখন একটা রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে তারা একটা বিসিসিআই এর থ্রুতে, তাই এখন সেটাকে তারা পুরোপুরি এনক্যাশ করতে চাইছে, যেভাবে হোক তারা এনক্যাশ করতে চাইছে। কারণ তারা কোনোভাবেই এখন চায় যে যেভাবেই হোক মোটামুটি ভারতকে আমরা, ভারত বিরোধিতা আমাদের একদম সবার আগে রাখতে হবে। আমরা ভারত বিরোধী। একটা কথাও আমি দেখি মানে বাংলাদেশের মধ্যে, যে যত বড় ভারত বিরোধী সে নাকি তত বড় দেশপ্রেমিক। মানে আমি জানি না অন্য দেশকে ঘৃণা করে বা অন্য দেশকে ঘৃণা করে কি করে নিজে দেশপ্রেমিক হওয়া যায়, এটা সত্যি জানা নেই। সেটাই অবাক করা একটি বিষয়, এবং সেই বিষয়টা কিন্তু ফুটে উঠছে এই যে ক্রিকেট নিয়ে যে ডিপ্লোম্যাসি, স্পোর্টস ডিপ্লোম্যাসি, সেটাতে কিন্তু স্পষ্ট হয়ে উঠে আসছে যে এই ধরনের বিষয়ও কিন্তু হতে পারে, এবং খুব এক্সপেক্টেড ছিল ঋদ্ধি, সেটা এক্সপেক্টেড বিষয় ছিল। তুমি একটা কথা বলো, বাংলাদেশের কি আর একদম প্র্যাকটিক্যালি আজকের সিনারিওর পর বলো, বাংলাদেশের কি আর কোনো সম্ভাবনা রয়েছে ভারতে এসে খেলার? তোমার কি মনে হয়? দেখো আমার মনে হয় আইসিসি যদি ফাইনালি বলে যে বাংলাদেশকে খেলতে হবে, তাহলে কিন্তু খেলতে হবে, এবং যদি তারা রাজনৈতিক কারণে না ব্যাক আউট করে তাহলে কিন্তু তাদেরকে কনসিকুয়েন্স একেবারে পয়েন্টস ফোরফিট হবে, র্যাঙ্কিংয়ে গন্ডগোল হবে, এবং যদি ক্রিকেট ভবিষ্যৎ একটা অন্ধকারের মধ্যে একেবারে তাই, এবং যদি আইসিসি ব্রিচ হয় পুরোপুরি, তাহলে কিন্তু এটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে বিসিবির জন্য। আমি এটা একটু দুজনের কাছে জানতে চাই যে এটাই কি বাংলাদেশ, যে জগমোহন ডালমিয়া বাংলাদেশকে একটা সময় তুলে এনেছিলেন, অনেক হিসেব নিকেশ, অনেক অঙ্ক কষে বাংলাদেশকে তো তুলে উঠে আসতে হয়েছিল, এবং জগমোহন ডালমিয়া সেই অঙ্কটা কষেছিলেন। এটা কি বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাওয়ার একটা প্রথম ধাপ? দেখো একেবারে দেখো এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তুমি যেটা বললে, এখন বাংলাদেশে এমন পরিস্থিতি হচ্ছে যেন মুক্তিযুদ্ধে পাকিস্তানি হিরো ছিল, ইন্ডিয়া ভিলেন ছিল। মানে দেশের জনককে তারা যদি এখন মূর্তি তারা ভেঙে দিতে পারে, এখন এমন পরিস্থিতি বাংলাদেশের তৌহিদি জনতার জন্য এখন 1971 ভারত ভিলেন, একেবারে পাকিস্তানি তাদের আসল, একেবারে দেশের জনকের মূর্তি যদি তারা ভেঙে দিতে পারে, তাহলে তারা এখন ইতিহাস বদলে বলতেই পারে যে না জগমোহন ডালমিয়া, বিসিসিআই, ভারত আমাদের কোনো সাহায্য করেনি, পাকিস্তানের জন্যই আমরা টেস্ট খেলতে পেরেছি, পাকিস্তানই আমাদের করেছিল, পাকিস্তানও সেই দাবি করতে পারে। তো এই দাবি আর এই দাবি চলতেই পারে, তাদের কোনো অসুবিধা নেই, একেবারে একদম। এবং আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম যে সত্যি কি এই বাংলাদেশকে চেনা যাচ্ছে, নাকি এই বাংলাদেশকে এবার অন্যরকম ভাবে ট্রিট করতে হবে ভারতকে? কারণ এই প্রথম
ভারতের মুখের ওপর না বললো বাংলাদেশে, এতদিন ধরে কিন্তু এটা শোনা যায়নি। এবং আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কি করে, ক্রিকেটের অছিলায় কি বাংলাদেশ আরো বড় কোনো বার্তা দিতে চাইছে, ভারতের পদক্ষেপই বা কি হয়, আইসিসিকেই বা কি বোঝায় বিসিবি এবং বিসিসিআই এর তরফ থেকেই বা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের নজর থাকবে। দুজনকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন ঋদ্ধিশ এবং অনির্বাণ। এইভাবেই প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন যদি সুপরামর্শ দেয়, কেউ যদি বাস্তবসম্মত কথা বলে, কেউ যদি একটা বাস্তব পরিস্থিতি ভেবে দেখতে বলে, সেই যদি এখন ভারতের দালাল হয়ে যায়, মানে এই পরিস্থিতি যদি হয় তাহলে সত্যিই দুর্ভাগ্যজনক। মানে এটা আমি আবার বলছি, মুস্তাফিজুর রহমানকে যেভাবে অকশনে তোলা হলো, তুলে কলকাতা কিনলো, এবং শুধু তো কলকাতা না, চেন্নাইও বিট করেছিল, একেবারে আরো একটা দল বিট করেছিল। তো এবার একটা কথা বলুন, যদি আজকে কলকাতার বদলে চেন্নাই মুস্তাফিজুরকে নিত, কলকাতার ওনার যেহেতু শাহরুখ খান, তাই জন্যই কি এত ব্যাকল্যাশ, তাই জন্যই কি এত রাগ? এটা এই ব্যাকল্যাশ বা রাগ, এটা কোনো রকম সাম্প্রদায়িক দলের ক্ষেত্রে সেটা হতে পারে কোনো রকম, কিন্তু একটা বিষয় এখানেও বুঝতে হবে যে ব্যাকল্যাশটা কেন হলো। ওনারের ওপরে ব্যাকল্যাশ দেখিয়ে লাভ নেই, কিন্তু একজন বাংলাদেশের ক্রিকেটার, তিনি খেলছেন এবং যেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য হলো, যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দুদের ওপর নির্যাতন, এবং নির্যাতন পর্যন্ত থেমে থাকা নয়, মার্ডার, এই একেবারে শেষ করে দেওয়া, তাদের ক্ষেত্রে সে জায়গায় দাঁড়িয়ে এই ব্যাকল্যাশটা, যে সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটার বা বাংলাদেশের লোকজন এখানে এসে কামিয়ে নিয়ে কেন যাবে, এটাই তো ছিল মূল প্রসঙ্গ। এবং সে জায়গায় দাঁড়িয়ে দেখো, এই অতীত যদি আমরা দেখি, তাহলে অতীতে আমরা পাকিস্তানের ক্ষেত্রেও এই ধরনের বিষয় দেখেছি, যে টেরোরিজম, কাউন্টার টেরোরিজম, তার পাশাপাশি কোথাও গিয়ে একটা সন্ত্রাস ছড়ানো, সন্ত্রাসবাদী তৈরি করা। পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যাবে না বা পাকিস্তান ভারতে খেলতে আসবে না, এই বিষয়টা ছিল না। কিন্তু তারপরে 2023 সালে ক্রিকেট বিশ্বকাপে আমরা দেখি যে পাকিস্তান টিম পশ্চিমবঙ্গে খেলে গেছে, কলকাতায় খেলে গেছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় খেলেছে, এবং কলকাতা প্রায় হোম টিমের হোম জায়গা ছিল সেই টুর্নামেন্টে। ফলে সেখানে কিন্তু নিরাপত্তার কোনো রকম অভাব হয়নি। কিন্তু হঠাৎ করে এই যে পুলওয়ামা হামলা, এই যে একেবারে পেহেলগাম অ্যাটাক, তারপরে অপারেশন সিন্দুর, এইগুলোর পরে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাকিস্তান তারাও আসতে চাইছে না, এবং পাকিস্তানের ফুটস্টেপ দেখে এগিয়ে গিয়ে বাংলাদেশও এখন আসতে চাইছে না। হিসেবটা খুব সহজ, সেটা না হয় বোঝা যায় যে যেহেতু ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যায়নি, সেই জন্য পাকিস্তান বলে দিয়েছে, ভাই আমাদেরও আর তোমরা কোনো টুর্নামেন্টে তোমাদের ঘরে ডাকবে না। এবং বছরের পর বছর পাকিস্তানের সঙ্গে এই সংঘাতটা এটা তো শুধুমাত্র পাকিস্তানে খেলতে যেতে অনীহা শুধুমাত্র তো ভারতের আছে এমনটা নয়, বিশ্বের অনেক ক্রিকেট দেশেরই আছে যারা পাকিস্তানে খেলতে যেতে চায়। এটাও একটা সত্যি কথা, ইন্দিরা, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কিন্তু প্রত্যেকটা দেশই পাকিস্তানে গেছে, একমাত্র ভারতই যায়নি খেলতে। ঠিক একইভাবে সব দেশ ভারতে আসছে, শুধুমাত্র পাকিস্তান আসছে না, এবং এখন তাদের সঙ্গে তার একজন নতুন বন্ধু পেয়ে গেছে, এবং বন্ধুটা কোথাও গিয়ে, মানে এটা কি ঋদ্ধিশ তুমি কোথাও বলতে চাইছো যে পাকিস্তান করিয়ে নিচ্ছে বাংলাদেশকে? করিয়ে নিচ্ছে কিনা আমি জানি না, কি জানো তো, আমি তোমায় কোনো জিনিস করানোর থেকে আমি যদি বলি ভাই তুই কর, আমি তোর সঙ্গে আছি, আমি দেখে নেবো, একদম, আরে আমিও তো যাই না। তাহলে এবার তুমি বলো তো যে এবার কি তাহলে বাংলাদেশকে ব্যান করবে বিসিসি? না, বিসিসিআই ব্যান করার ওই ধরনের কোনো ইয়ে নেই। দেখো, আমার মনে হয় খুব একটা সিম্পল ব্যাপার, ফেব্রুয়ারিতে ইলেকশন আছে, আমরা সবটাই জানি। না, আমি একটা জিনিস আমি বলছি যে বিসিসিআই এর এই যে সিদ্ধান্তটা যে মুস্তাফিজুর রহমানকে নেব না, সরিয়ে দেব, তারপরে এই যে ঘটনাগুলো ঘটলো, তাতে তো বিসিসিআই এরও নিশ্চয়ই আইসিসির কাছে মুখ, তাদেরকে আনসার দিতে হবে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিটিং, সেই মিটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিসিসিআই এর সঙ্গে আইসিসি, এবং বিসিসিআই স্পষ্ট করে বলেছে যে এখানে কোনো রকম সিকিউরিটি ইস্যু হবে না, আমরা হোস্ট কান্ট্রি, আমরা ব্যাপারটা বুঝে নেব। এবং আইসিসিও সেই বিষয়টাকেই কিন্তু খতিয়ে দেখার পর কনভে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি হতে পারে, এই ক্ষেত্রে এখন কি হতে পারে, অনেক ধরনের বিষয় রয়েছে, যে আদেও কি আইসিসি সাসপেন্ড করবে কিনা বিসিবিকে, আদেও কি আগামী দিনে তারা ক্রিকেট খেলতে পারবেন কিনা, নাকি তাদের র্যাঙ্কিং পড়ে যাবে, নাকি রেটিং পয়েন্ট পড়ে যাবে। র্যাঙ্কিং নিয়ে বাংলাদেশ খেতে পায় না, তারা কিছুদিন আগে ভারতের থেকে চাল ডাল পেঁয়াজ নিয়েছে, না হলে খেতে পেতো না, তারা আবার র্যাঙ্কিং নিয়ে ভাবে। ঋদ্ধিশকে থামিয়েছিলাম যে জায়গাটাতে,
একদম প্রশ্নটা এখান থেকে উঠে আসছে ঋদ্ধিশ, যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়েছে এবং গত কয়েকদিন যদি আমরা দেখি ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এখনো পর্যন্ত হিন্দুদেরকে বেছে বেছে শেষ করে দেওয়া হচ্ছে, একদম এই ছবিগুলো আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত অনির্বাণ আমরা দেখতে পাচ্ছি। এবং সুতরাং নৃশংসভাবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ থেকে আসা একজন ক্রিকেটারের কথায় যদি ভারত বলে যে তারা নিরাপত্তার অভাব বোধ করছে, মুস্তাফিজুর রহমান থাকলে একটা খারাপ ঘটনা ঘটে যেতে পারে, সেই কারণে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাই বলে একটা আইসিসির মতো টুর্নামেন্ট যেখানে নিরাপত্তার দায়িত্ব আইসিসি দিচ্ছে, সেইখান থেকে কি অনির্বাণ আদৌ কোনো টিম নাম তুলে নিতে পারে? তুমি নিয়মগুলো বলেছিলে আমাদের আগের শুতে, যদি দর্শকদের জন্য আরও একবার বলো যে এক্ষেত্রে কি কি হতে পারে যদি বাংলাদেশ না খেলতে আসে। দেখো এই মুহূর্তে নিয়ম বেশ কয়েকটি রয়েছে এবং খুব একটা হাতি ঘোড়া বিষয় নয়, খুব সহজ বিষয়। যে একটা টিম যখন খেলবে না তখন তারা কি পাবে, তারা একেবারে সেখান থেকে ওয়াক ওভার পাবে এবং ওয়াক ওভার পেয়ে সেই জায়গাটায় কিন্তু বাকি টিমগুলো উঠে যাবে এবং তাদের পয়েন্ট খোয়া যাবে। এইটা হলো একটা বিষয়, সেটা খুব কম সময়ই আমরা দেখেছি। এবং দ্বিতীয়ত হলো কি এর আগেও আন্ডার 19 এবং বিভিন্ন আইসিসি ইভেন্টে যখন কোনো টিম পার্টিসিপেট করেনি সেই সময় অন্যান্য টিমগুলো যারা র্যাঙ্কিংয়ে থাকে, যারা লাইন দিয়ে থাকে, তারা সেখানে ফিট করে যায়, তাদেরকে ঢোকানো হয়। অর্থাৎ 20টা টিম যদি এখন খেলে 21 নম্বর র্যাঙ্কিংয়ে যারা রয়েছে বা যারা কোয়ালিফাই করেছে সেই অবধি তাদেরকে সেখানে নথিভুক্ত করে নেওয়া হয়, বাংলাদেশকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। এবং এক্ষেত্রে কি হতে পারে যে বাংলাদেশ ক্রিকেট টিমের তাদের রেটিংয়ে সমস্যা হবে। কি রেটিংয়ে সমস্যা হবে? এই যে রেটিং পয়েন্টস নিয়ে নিয়ে র্যাঙ্কিং তৈরি হয় যে কোনো দলের, সেটা T20 আলাদা হয়, একেবারে ওয়ানডে আলাদা হয়, টেস্ট আলাদা হয়, সেক্ষেত্রে রেটিংয়ে সমস্যা হবে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের যে মানে বলা হয় যেভাবে তারা যোগ্যতা অর্জন করে, সেই যোগ্যতা অর্জন করার থেকে কিন্তু অনেকটা বাংলাদেশ পিছিয়ে যাবে। ফলে সেই পিছিয়ে যাওয়াটা মানে কি তাদেরকে নতুন করে শুরু করতে হবে। এবং সাসপেনশনের যে বিষয়টা, যদি একেবারে যুক্তিযুক্ত বিষয় থাকে, আইসিসি যদি মনে করে যে আইসিসিকে ব্রিচ করা হয়েছে, আইসিসির নিয়ম ব্রিচ করা হয়েছে এবং নজিরবিহীন একটি ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের উপর সাসপেনশনও কিন্তু আসে। সেটা কত বছর সেটা অবশ্যই আইসিসি। একদম আমি ঋদ্ধিশের কাছে যাবো। ঋদ্ধিশ, এই যে কালচারাল ডিপ্লোমেসি বলো বা স্পোর্টস ডিপ্লোমেসি বলো, আমরা যখন ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করেছি তখন এগুলো এক একটা অঙ্গ, যে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক বা একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক উন্নতিতে এগুলো বরাবর সাহায্য করে। বাংলাদেশ তো বরাবর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত তো বরাবর বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে এসেছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে, মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ঢোকার পর থেকে এই সম্পর্কটার একেবারে অধঃপতন হয়েছে। কিছুদিন আগে জয়শঙ্কর তিনিও ঢাকায় গিয়েছিলেন, তারেক রহমানের সঙ্গে তিনি কথা বলেছেন। তাহলে এই যে বাংলাদেশের ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে, তুমি বললে যে এটা তো স্পোর্টসের বিষয় নয়, এটা একেবারে রাজনীতি চলে এসেছে। তাহলে এই বাংলাদেশকে সামলাতে ভারত এবার কতটা উদ্বেগ প্রকাশ করবে বা কি ভাববে ভারত এবার? দেখো আমি তো যা দেখছি বিগত কয়েক মাস ধরে, আমি যদি রাজনীতির কথাতেই আসি, অনেক কিছুই বাংলাদেশ বলছে, অনেকেই অনেক কথা বলছে। ভারত কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ একটা পলিসি নিয়ে রয়েছে। খুব শান্তভাবে ভারত দেখছে, শুনছে, বুঝছে, একটা যুক্তিযুক্ত একটা কোনো মন্তব্য করছে, বেশি কথা বলছে না, বেশি বকবক করছে না, বকবক করছে। এবার বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনের পর কিন্তু পরিস্থিতি বদলাতে পারে। হয় পরিস্থিতি ওদিকে পুরোপুরি যেতে পারে, পুরোপুরি আরও খারাপ হতে পারে। যদি যে ভয়টা পাওয়া হচ্ছে যে জামাত এবং এনসিপি যে জোটটা ওদের তৈরি হয়েছে, কোনোভাবে যদি সেই জোটটা ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু পরিস্থিতি ভারতের জন্য আরও বেশি ভারত বিরোধিতা বাড়তে পারে। এবং কিন্তু যদি বিএনপি এখন আসে, তারেক রহমান যিনি 17-18 বছর লন্ডনে কাটিয়ে এলেন, আমরা দেখলাম এখন তিনি আগের যে তারেক রহমান ছিলেন, এখনকার তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য। তিনি অনেক বেশি এখন পরিণত রাজনৈতিক দিক দিয়ে, এবং তিনি জানবেন, তিনি বুঝবেন এত বড় একটা প্রতিবেশী যে আমার ভূখণ্ডকে, যে আমার ভৌগোলিক খণ্ডকে পুরোপুরি আষ্টে পৃষ্ঠে ধরে রয়েছে 90%, আমি চাইলেও তাকে আমার শত্রু বানাতে পারি না, আমি চাইলেও তাকে আমি শত্রু বানাতে পারবো না। সে আমায় এতদিন ধরে বিভিন্ন জিনিস সাহায্য করেছে, আমাকে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। তো এই রাজনৈতিক প্রজ্ঞাটা, এই রাজনৈতিক ধ্যানটা বা এই রাজনৈতিক জ্ঞানটা যাদের মধ্যে রয়েছে, তারা যদি ক্ষমতায় আসেন, তাহলে কিন্তু ভারতের ডিল করা অনেক সহজ হবে। কিন্তু যারা ভারতকে শত্রু হিসেবেই রাখতে চায়, শত্রু হিসেবেই দেখতে চায়, এবং এই বার্তাগুলোর মধ্যে দিয়ে আসল টার্গেট কি সেভেন সিস্টার্স? সেভেন সিস্টার্সের, দেখো সেভেন সিস্টার্সটা আমার
আমার কোথাও গিয়ে মনে হয় শুধু একটু ওই হাওয়া গরম করা কথাবার্তা। কারণ ওরাও খুব ভালো করে জানে আমাদের যদি চিকেন স্নেক থাকে ওদেরও একটা ভেড়ার নেক বা ছাগলের নেক কিছু একটা আছে। ফেনির কথা তুমি আমি বলছো। চট্টগ্রাম করিডোরটা বলছি, সেইটা রয়েছে। একেবারেই। আর সামরিক দিক দিয়ে যদি তুমি তুলনা করো তাহলে দুটো দেশের কোনো তুলনাই হয় না সামরিক শক্তি। কিন্তু সেখানে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর কাজ করতে পারে কি? এক্সটার্নাল ফ্যাক্টর মানে আমার এখনই মনে হয় না, ইটস টু আর্লি টু কমেন্ট আমার মনে হয়। এবার তারা সেভেন সিস্টার্সকে আলাদা করবে, এটা বড় বড় হাসনাত আবদুল্লাহ যারা রয়েছেন তারা অনেক বড় বড় কথা বলেছেন। এবার আপাতত নির্বাচন আসছে, মানে আগামী দিনে ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে পাকিস্তান কি বাংলাদেশকে ক্রিকেটার সাপ্লাই দেবে? দিতেও পারে। অনেকে তো এখন পাকিস্তানকে শুধু পাকিস্তান বলেন না, তাদের অনেকে এখন পশ্চিম পাকিস্তান বলেন। আচ্ছা। মানে তারা ভেতর হয়তো এখনো পূর্ব পাকিস্তানের মানে তারা তো আবার বলেছে যে এই আইসিসি না, তারা আবার একটা নতুন আইসিসি তৈরি করবে এবং সেখানে তারা আরো অনেক দেশকে খেলাবে। এটাও তো বাংলাদেশের একটা তারা করতেই পারে। ভারতের সামনে একেবারেই ঘাড় নোয়ালো না পুচকে বাংলাদেশ। তারা স্পষ্টত এখনো জানিয়ে দিচ্ছে যে তারা ভারতে খেলবে না। শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়া নিয়ে, তারপরে এই যে টি20 ওয়ার্ল্ড কাপ, সেখানে স্পষ্টত জানিয়ে দিয়েছে ক্রিকেটারদের নিরাপত্তার অভাব রয়েছে এবং সেই কারণে তারা ভারতে খেলতে আসবে না, তাদের ভেন্যুগুলো যেন অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। এই নিয়ে আইসিসিকে চিঠি পাঠানো, আইসিসির নির্দেশ সবকিছু নিয়েই আমরা আলোচনা করেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই পুচকে বাংলাদেশ এত সাহস কোথা থেকে পেল যে তারা বলছে যে তারা ভারতে খেলতে আসবে না, এবং এই প্রথমবার ইন্ডিয়ার সামনে রীতিমতো ঘাড় নোয়ালো না বাংলাদেশ। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার দুই কলিগ ঋদ্ধিশ এবং অনির্বাণ এবং ঋদ্ধিশ, আমরা প্রত্যেকেই জানি যে এই বিষয়টা অনির্বাণ তোমার সাথে দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে এত সাহসটা পাচ্ছে এই পুচকে বাংলাদেশ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই খেলার যে সেই শুরুটা হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না রাখার থেকে, এবং আইপিএলে না রাখার পর কিন্তু পাল্টা বাংলাদেশ রিটেরিয়েট করে এবং সেখানে কিন্তু স্পষ্টত বলা হয় যে আমরা ভারতবর্ষে আর কোনো রকম খেলা খেলতে যাব না, এবং যেখানে মুস্তাফিজুর রহমানের একেবারে কোনো নিরাপত্তা নেই, সেখানে পুরো দলের নিরাপত্তা কিভাবে থাকবে। ফলে এই বিষয়টা কিন্তু সর্বপ্রথম তোলা হয়, এবং ঠিক তারপর কি হলো, তারপর হলো যে আইসিসিকে চিঠি দেওয়া হলো, এবং 2 দফা চিঠি দেওয়ার পর আজ বৈঠক হলো, এবং সেই বৈঠকে কিন্তু স্পষ্ট হলো যে আইসিসি তারা বলেছে বাংলাদেশকে কি আপনারা একটু বিবেচনা করুন, এবং সেই বিবেচনা কি না এই মুহূর্তে দাঁড়িয়ে ফিক্সচার তৈরি হয়ে গিয়েছে। ফিক্সচার বদলানোটা খুব একটা সহজ বিষয় নয়। বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন টিমের যে ম্যাচ, তার পাশাপাশি তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা সেখানে কিন্তু করা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে প্রায় 1 মাসেরও কম সময় রয়েছে, এবং যা খবর রয়েছে যে 26শে জানুয়ারি অর্থাৎ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেদিন বাংলাদেশের ভারতবর্ষে আসার কথা, এবং তখন থেকে তাদের প্রস্তুতি শুরু করার কথা, সেটা কলকাতায় হোক বা অন্যান্য জায়গায় হোক। যে কোনো টিম যে কোনো ওয়ার্ল্ড কাপ যে কোনো দেশে খেলতে গেলে তারা কিন্তু একটা প্রস্তুতি নেয় আগে থেকে, এবং যেহেতু 7-8 তারিখ থেকে মূল পর্বের খেলা শুরু হয়ে যাবে, সেই কারণে কিন্তু প্রায় 10-12 দিন আগেই তারা ভারতবর্ষে এসে নিজেদের প্র্যাকটিস করবেন বা নিজেদের একেবারে প্রস্তুতি সারবেন। ফলে তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ তারা বলছেন যে তারা আর খেলতে আসবেন না। তারা আইসিসিকে ফের একবার চ্যালেঞ্জ করেছে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মিটিং এই মুহূর্তে হয়েছে, সেই মিটিংয়ে আইসিসিকে চ্যালেঞ্জ করা হয়েছে যে আমরা এই মুহূর্তে অনর রয়েছি নিজেদের যে জায়গা, সেই জায়গা থেকে যে আমরা খেলতে যাব না ভারতবর্ষে। একদম। এবার প্রশ্নটা হচ্ছে যে এত সাহস কোথা থেকে তারা পাচ্ছে। আমি ঋদ্ধিশের কাছে যাব। ঋদ্ধিশ, বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে আসলে সাপোর্টটাকে দিচ্ছে, ব্যাকবোনটাকে দিচ্ছে পাকিস্তান? দেখো, পাকিস্তান দিচ্ছে না, অন্য কোনো দেশ দিচ্ছে, সেই প্রসঙ্গে যাব। তবে তার আগে আমার মনে হয় টোটাল যে এখন সিনারিওটা তৈরি হয়েছে না, এই সিনারিওটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের একবার বিসিসিআইকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তিনি যদি বিসিসিআইকে একবার ধন্যবাদ না দেন তাহলে জিনিসটা একটু অকৃতজ্ঞতা হবে। কারণ এই যে তিনি যে অন্তর্বর্তী সরকার 1.5 বছর ধরে চালাচ্ছেন, এখানে আমরা মুখে অনেক বড় বড় কথা শুনেছি বাংলাদেশ থেকে। কেউ বলেছেন তারা কলকাতায় ঢুকে কলকাতা
দখল করবেন, কেউ বলেছেন হ্যান করেগা ত্যান করেগা, আলটিমেটলি কিছু করতে পারেননি। কিন্তু এই প্রথম বাংলাদেশ এমন একটা স্ট্রং পয়েন্ট নিতে পেরেছে, এমন একটা স্ট্রং জায়গা, নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছে। এই জায়গাটা তৈরি করার, এই স্ট্রং জায়গাটা নেওয়ার সুযোগ কিন্তু আলটিমেটলি বিসিসিআই করে দিয়েছে। আরেকটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে যে যদি কলকাতায় খেলা না হয়, আমরা জানি বাংলাদেশের তিনটে ম্যাচ কলকাতায় হওয়ার কথা ছিল, তো খেলা যদি ভারতে না হয় আলটিমেটলি সাফার করবে কারা? আলটিমেটলি কিন্তু সাফার করবে সব থেকে বেশি বাঙালি দর্শকরা। বাঙালি দর্শকরা সবচেয়ে বেশি সাফার করবে। এবার আমি আসি তোমার পরের প্রশ্নে। তুমি যে কথাটা বললে এত সাহস পাচ্ছে কোত্থেকে? দেখো, আমরা সবাই এখন জানি ঠিক পিসিবি যেই নৌকোয় এতদিন চলেছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড যে কোনো আইসিসি ইভেন্ট, আমরা একটু রিদ্ধি শোনাই যে তারা কতটা অনর। আসিফ আকবর বিসিবির পরিচালক, তিনি বলছেন যে তিনি সাইবেরিয়াতেও নাকি খেলতে যেতে রাজি আছেন। কি বলেছেন একটু শোনাই। আচ্ছা, পাকিস্তান তো মাঝে মধ্যে আবেগী হয়ে যায়, যদি হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার বাইরে, এবার আপনি সাইবেরিয়ানের দিয়ে খেলে সমস্যা নেই, আমরা থ্যাংক ইউ। আচ্ছা, পাকিস্তান তো মাঝে মধ্যে আবেগী হয়ে যায়, যদি হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার বাইরে, এবার আপনি সাইবেরিয়ানের দিয়ে খেলে সমস্যা নেই, আমরা থ্যাংক ইউ। আচ্ছা, পাকিস্তান তো মাঝে মধ্যে আবেগী হয়ে যায়, যদি হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার বাইরে, এবার আপনি সাইবেরিয়ানের দিয়ে খেলে সমস্যা নেই, আমরা থ্যাংক ইউ। মানে অদ্ভুত বিষয়। ইন্ডিয়ায় আসবেন না, সাইবেরিয়ায় বললে সাইবেরিয়ায় চলে যাবেন। কিন্তু এই যে কথাটা বলছিলেন তুমি, যে এত সাহস কোত্থেকে পাচ্ছে, কি বললেন আসিফ আকবর যে পাকিস্তান তো মাঝে মধ্যে আবেগী হয়ে যায়, কি জন্য কথাটা বললেন সেই কনটেক্সটটা আমি দিয়ে দেই। এই প্রসঙ্গটা উঠেছিল যে তাহলে বাংলাদেশ কি পাকিস্তানে গিয়ে খেলবে? এবার পাকিস্তান কিন্তু আয়োজক দেশের মধ্যে নেই, পাকিস্তান আয়োজক দেশ নয়, কিন্তু যখন পাকিস্তানের প্রসঙ্গ আসছে যে পাকিস্তান তো আবেগী হয়ে যায়, পাকিস্তান তাই হয়তো আবেগ থেকে আমাদের ডাকছে, তো ডাক যেখান থেকে আসছে সমর্থনও সেখান থেকেই থাকবে, এটা একটা প্রচ্ছন্নভাবে ধরে নেওয়াই যায়। যেহেতু এতদিন একই নৌকোয় পাকিস্তান চলেছে, যে কোনো আইসিসি ইভেন্ট হলে এই প্রথম পাকিস্তান ইন্ডিয়ায় আসছে না, লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপে এসেছিল, এই প্রথম ইন্ডিয়ায় আসছে না, যেহেতু ইন্ডিয়া যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে। তো যেদিকে পরিস্থিতি করাচ্ছে, আমার মনে হয় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কোথাও গিয়ে একটা উচ্চ পর্যায়ে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, এবং তারাও একটা সাহস পেয়েছে বলার যে না, আমরা যাই হয়ে যাক না কেন, আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না। এটাই আমার মনে হয়, এটাই কারণ পাকিস্তানের মতো একটা অন্তত বোর্ডের সাপোর্ট না থাকলে, যেখানে 20টা দেশ অংশগ্রহণ করছে, সেখানে কিন্তু বাংলাদেশ বলতে পারতো না আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না, যদি না পাকিস্তানও সেই একই বোটে থাকতো। একদম। আমরা একটু অনির্বাণের কাছে আসবো, আমরা একটু তার আগে শুনি যে আসিফ নজরুল নিউ এক্সকিউজটা কি দিচ্ছে। আসুন শোনাই এবার আপনাদের। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম, সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। মানে কতটা তারা এই মুহূর্তে স্ট্রং পয়েন্ট ধরে রেখেছেন যে তারা কিছুতেই বাংলায়, তারা ভারতে তারা খেলতে আসবে একটা না। বিষয় এই মুহূর্তে খুব কানে লাগলো যে এই বাইটটাই তিনি বললেন, আসিফ নজরুল তিনি বললেন যে শুধুমাত্র মুস্তাফিজুর নয়, মুস্তাফিজুর ছাড়াও কিন্তু তিনি বললেন যে কোথাও গিয়ে এই 14 মাস ধরে, অর্থাৎ শেষ 14 মাস ধরে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে বিদ্বেষ করা হচ্ছে, এবং সেই বিদ্বেষের কারণেই নাকি তারা মনে করছেন যে এখনো কোনোভাবেই সেফ নয়। তার মানে এটা কিন্তু একটা নতুন অজুহাত সংযোজন হলো। অনির্বাণ, তুমি এটা খুব ভালো করে জানবে, এর আগে বিসিবি যে একটা মেল পাঠিয়েছিল আইসিসি কে, সেখানে তারা, আমি মেলটা একবার দেখাতে বলি, মেলের কপিটা আমাদের কাছে রয়েছে, সেখানে তারা এমন বহু স্ক্রিনশট তুলে দিয়েছে ওই মেলের মধ্যে, এবং এরকম অনেক লিংক অ্যাটাচ করেছে তারা ওই মেলের মধ্যে, যেখানে তারা এই মেলটা নয় আরো একটা মেল পাঠানো হয়েছিল। এটা তো অফিশিয়াল একটা, এটা আইপিএল ব্যান করে দেওয়ার যে সম্প্রচার বন্ধ, এটা সম্প্রচার বন্ধ করে দেওয়ার যে লেটার, এটা থেকেই তো সূত্রপাতটা হয়েছিল। সেটা এটা একটু আগের, এটা 5ই জানুয়ারি, আজকে যেরকম আমরা 13ই জানুয়ারি আজকে ডেট হয়ে গেছে, তো সেই জন্য এটা এক সপ্তাহ আগের প্রায়। এটা আমি পিসিআরকে বলবো এটা দরকার নেই এখন চালানোর, কিন্তু এখন যে বিষয়টা হয়েছে যে কয়েকটা মেল করা হয়েছিল 3-4 দিন আগে একটা মেল, সেই মেলে তারা ধরে ধরে লিঙ্ক দিয়েছে, একদম এমন লিঙ্ক অ্যাটাচ করেছে দেখানোর জন্য বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়ার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার, যেখানে বাংলাদেশি ক্রিকেটারকে বা যেখানে শাহরুখ
শাহরুখ খানকে হুমকি দেওয়া হচ্ছে, যেখানে বাংলাদেশি ক্রিকেটার আসলে বলা হচ্ছে তারা ইডেনের পিচ খুঁড়ে দেওয়া হবে, এই ধরনের যেখানে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে, সেই সংগঠনের মেলগুলো কিন্তু তারা স্ক্রিনশটগুলো, তারা লিঙ্কগুলো অ্যাটাচ করে 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 আইসিসি কে বলেছে যে দেখুন এই 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 কারণে কিন্তু আমরা ভারতে যেতে চাই না, এই 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 কারণে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা ট্রিটমেন্ট করাতে দুবেলা আসছে বা এই যে মুস্তাফিজুর রহমানকে যখন পাঠানো হয়েছিল নিলামের জন্য, তখন মনে হয়নি এটা? এবার দেখো, এটা এই প্রশ্নটা এই অপ্রাসঙ্গিক, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের বিসিসিআই এর ক্ষেত্রে উঠতে পারে একেবারে, যে যখন তাহলে মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলাই কেন হলো? যদি মুস্তাফিজুরকে খেলাবে না বিসিসিআই, তাহলে মুস্তাফিজুর রহমানকে নিলামে তুললো কেন বিসিসিআই? বিসিসিআই এর কোনো দরকার ছিল না তোলার। এবং যখন বাদ দেওয়া হলো, যদিও বিসিসিআই যেটা করেছে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের দেশের টুর্নামেন্ট, আইপিএল ইজ কন্ট্রোলড বাই বিসিসিআই, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আইসিসি। আইসিসির টুর্নামেন্টের সঙ্গে কিন্তু বিসিসিআই কোনো সম্পর্ক নেই, যেই জায়গাটা বাংলাদেশ ভুল করছে, দুটো আলাদা ক্ষেত্র। কিন্তু এইখানে বিসিসিআই এরও বলো, মানে একটা বিষয় খুব স্পষ্ট এখানে যে ক্রিকেটটাকে সামনে রেখে বাংলাদেশ এবার